আমি জবাব চাই। আপু, আপু, কথা বলতে শত শত স্টুডেন্ট তারা আমাদের ক্যান্ডিডেটরা 40 নাম্বার পেয়ে নিয়োগ পেয়েছে। আমার সাবজেক্টে সর্বনিম্ন 64 থেকে টিকানো হয়েছে, ভাইভাতে কল করা হয়েছিল, আমি তো 64-র উপরে নাম্বার পেয়েছি। তাহলে আমাকে কেন ফেল বলা হচ্ছে? আমি কেন আজকে রাস্তায়? আমাকে কেন সচিবালয়ে ঢুকতে দেওয়া হয় না? আমি কেন আজকে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হই? কেন আমার ভাই বোনেরা এখানে অসুস্থ হয়ে থাকে? কেন আমার বাবা মায়েরা একটা ফোন কলের অপেক্ষায় থাকে যে আমার সন্তান এখনই মনে হয় ফোন দিয়ে বলবে বাবা আমার চাকরি হয়ে গেছে। আমার দুই সহযোদ্ধার ভাইয়ের বাবা আমাদের আন্দোলন করা অবস্থাতে একজনের বাবা মারা গেছে স্ট্রোক করে। আজকে আমার এক ভাইয়ের বাবা মারা গেছে স্ট্রোক করে। আমার ভাই এখানে ছিল, স্ট্রোক করার পরে সে বাসায় গেছে, তার বাড়ি ময়মনসিংহ, যে তার বাবার জীবিত মুখ দেখতে পারে নাই। এই বাংলাদেশের সরকার কত লাশ দেখতে চাই, 18তম নিবন্ধনে কত ক্যান্ডিডেটের লাশ দেখতে চাই। যমুনা রায় নামে আমার এক সহযোদ্ধা, আমরা একসাথে পরীক্ষা দিয়েছি, যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এই কলঙ্ক, এই কলঙ্ক আমাদের কতদিন, যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের কলঙ্ক বয়ে বেড়াতে না হবে। আমার সন্তান বলে মা তুমি ফেল করেছো, কেন তুমি চাকরি করতে যাও? এই কলঙ্ক নিয়ে আমরা বাঁচতে চাই না, আমরা এখানে মরে যাবো, আমরা চিকিৎসা হইতে চাই না। আমাকে ঢাকা মেডিকেলে অজ্ঞান অবস্থায় নেওয়া হয়েছিল, ওখানে চিকিৎসাধীন অবস্থায় আমি এখানে চলে এসেছি জোর করে। আমি হসপিটালে মরতে চাই না, আমি এখানে অনশনে বসেছি আমার দাবি আদায়ের জন্য। আমি মরলে এখানে মরবো, আমার লাশ নিয়ে যাবে এখান থেকে। আমি আর 20,000 ক্যান্ডিডেটের জন্য আমি এখানে বসেছি। আমি লিবিয়ার খাতুন, আমি যতক্ষণ বাঁচবো ততক্ষণ আমি সত্যের পথে চলবো। কেন আমাকে অকৃতকার্য দেখানো হলো? আমি তো লিখিত পাস, 40 নাম্বার পেয়ে আপনারা হাজার হাজার ক্যান্ডিডেটকে নিয়োগ দিয়েছেন, আমি কেন 64-র উপরে পেয়ে আমি কেন নিয়োগ পাইনি? আমাকে কেন সনদ দেওয়া হয় নাই? আমার এই কোশ্চেনের উত্তর কে দিবে? সারা বাংলাদেশের মানুষ কে দেবে? মন্ত্রণালয়ের মানুষ কে দিবে? আজকে আমি কেন শত শত ঘরের বউ কেন আমি ভাইরাল হইতেছি মিডিয়ার কাছে? কেন আমি আজকে শিক্ষক হিসেবে নিয়োগ পাইলে আমাকে স্টুডেন্টরা বলবে এই দেখেন এই সেই ম্যাডাম রাস্তার মধ্যে যে কান্নাকাটি করেছে সনদ পাইছে, আমাকে কেন আজকে রাস্তায় আসতে হইলো? এর জবাব আমি চাই। আমি কোনো চিকিৎসা নেব না, আমি অসুস্থ, আমার হাই প্রেশার, আমি স্যালাইন লাগা অবস্থায় আমি মেডিকেল থেকে এখানে চলে এসেছি। আমার মৃত্যুর জন্য দায়ভার কে নেবে? আমার সন্তানদের ইতিমধ্যে তাদের দায়ভার কে নেবে? আজকে আপনারা একটা সরকারি চাকরিতে বয়স নির্ধারণ করে দিয়েছেন, 32 বছর হইলে তারা সরকারি চাকরিতে আবেদন করতে পারে না। আমার 32 বছর হয়তো আর 3 মাস আছে, আমি কোনো নিয়োগ পাইবো না, তাহলে আমি কি করে খাবো? আমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমার হাজবেন্ড গ্রাজুয়েশন কমপ্লিট করা, সে বেকার। কেন? কেন বাংলাদেশে জন্মগ্রহণ করে আজকে আমরা অন্যায় করেছি? আজকে আমরা শিক্ষিত হয়ে অন্যায় করেছি। নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দেবো। এই জাতি কিসের শিক্ষিত? মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়? মূর্খের দেশে কোনো বিশ্ববিদ্যালয় থাকতে পারে না, কোনো শিক্ষক থাকতে পারে না। ওই সচিবকে একজন শিক্ষক শিক্ষিত করেছেন, ওই দেশের মিনিস্ট্রি দায়িত্ব আছেন তাকে একজন শিক্ষক শিক্ষিত করেছেন। আজকে শিক্ষকদের বেতন বাড়ি ভাড়া নিয়ে কেন আন্দোলন করতে হয়? আজকে শিক্ষকদের কেন নিয়োগের ক্ষেত্রে কেন বৈষম্যমূলক ভাবে অকৃতকার্য দেখানো হয়? আজকে শিক্ষকদের কেন চাকরিতে নিয়োগের জন্য বয়স নির্ধারণ করা হয়? আজকে শিক্ষকদের সম্মান কেন প্রেস ক্লাবের ধুলার মধ্যে পড়ে থাকে? এর সারা বাংলাদেশের মানুষের কাছে আমি জবাব চাই, আমি জবাব চাই। আপু, আপু, কথা বলতে আলাপচারিতার এক পর্যায়ে আন্দোলনরত যে অনুষ্ঠিত ছিলেন তাদের একজন কিছু অসুস্থ হয়ে গেছে। দেখুন যে 18তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে যারা অনশনে ছিল